আমি কি ঢাকঢোল পেটাতাম? ক্ষেত্রটাই এমন ছিল যে সেখানে কোনো গোপনীয়তার সুযোগ ছিল না। ওরা ছিল মাত্রাতীত চতুর। এখানে বসে যতটা সহজে সতর্কতার কথা বলছেন, আচ্ছা আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এখন যে আপনি ওখানে থাকলে আমি যা করেছি সেই সব বোকামি না করে তার বদলে আপনি কি কৌশল খাটাতে পারতেন? মিস ক্যাথরিন জবাব দিতে পারল না। চুপচাপ চেয়ে রইলেন অন্তুর দিকে। অন্তু সোফাতে হেলান দিয়ে চায়ের কাপে চুমুক দিল। মিস ক্যাথরিনকে ইশারা করলো কাপ তুলে নিতে। কাপ নামিয়ে রেখে বলল, কৌশল খাটানোরও বিশেষ জায়গা থাকে মিস ক্যাথারিন। মিস ক্যাথরিন তাকালেন। মাহেজাবিন বলল, ধরুন আপনার সম্মুখে কাউকে খুন করা হচ্ছে। আপনি বাধা না দিয়ে মনে মনে বুদ্ধি আঁটছেন, কারণ আপনি বুদ্ধিমান, ঠান্ডা মাথার খুনি। কারণ আপনার ভয় এখন কথা বললে আমারও ক্ষতি হয়ে যেতে পারে। ততক্ষণে লোকটাকে মারা শেষ। ওটা আপনার বুদ্ধির লাভ। বাচ্চাগুলো না খেয়ে ছটফট করতো, চাবি নেই আমার কাছে। আপনি কি কৌশল খাটাতেন? আমি কোনো মাফিয়া চক্র নই যে থাপ্পড়ের বদলা কঠিনভাবে নিতে, সেখানে হেসে পড়ে তার প্রতিশোধ নিতে গভীর প্ল্যান বানাবো। আমি চিরকাল সাধারণ মেয়ে, খুব নির্বোধ, আর সবসময় শান্ত থাকাটা মানব মস্তিষ্ক প্রেফার করে না। সে উদ্দীপনার আধার। আপনার মাঝে তা তখনই সেন্সিটিভিটিতে জ্বলে উঠবে। এটাতে এটাতে সেন্স রিফ্লেকশন যেমন আমার হতো। আমি চেয়েও জয় হামজা পলাশের সম্মুখে মিথ্যে তোষামত দেখাতে পারিনি। ভেতরের ঘৃণা ও সমগ্র পারিপার্শ্বিক পরিস্থিতি আমায় অত সুস্থভাবে ভাবার সুযোগ দেয়নি কখনো। ভেতরের আক্রোশ বাড়িয়ে আসতো ঝটপটিয়ে। অন্তিকের মৃত্যু ওটা কি তোমার কারণে হয়নি? পুনরায় বললেন মিস ক্যাথরিন। মাহেজাবিন আবারও হাসল শুধু। শুধু জেনে রাখুন না, তাছাড়া আমি মনে করি ওটা কর্মফল এবং কাকতালীয় পরিণতি। অন্তিকের মতো অন্তিকেরা রোজ হাজারটা পিষে যাচ্ছে হামজা পাটোয়ারির মতো রাজনৈতিকদের শুধু ইচ্ছাতে। তাদের সবার বোন আমি নই। লতা এসে পা ঝেড়ে দাঁড়ালো। দিদিমণি, আর কিছু চাইবে না কইলাম। আমি সিনেমা দেখতেছি। এই নাও বিস্কুট। মাহেজাবিন জবাব দিল না কোনো। লতাও আশা করল না। সে তার ম্যাডাম সাহেবের কাছে জবাব পেলেই অবাক হয়। তার ধারণা তার ম্যাডাম বাংলা জানে না ঠিক মতো, তাই কথাও কয় না প্রয়োজন ছাড়া। কিন্তু আজ রাগ হলো। আজ তো বেশ কথা বলছে খ্রিস্টান মহিলার সাথে। মিস ক্যাথরিন বললেন, সব স্থানে উকিলগিরি। নিজেকে খুব ডিফেন্স করতে জানো দেখছি। দেখি এত যুক্তি শেষ অবধি তোমার জীবনকে কতটা যুক্তিযুক্ত অবস্থানে নিয়ে গিয়ে ফেলেছে। মাহেজাবিন মুচকি হাসল। আত্মরক্ষা ফরজ, আর যুক্তি হলো মনের বুঝ। ভুললে চলবে না। জীবন তার পরিকল্পনা মাফিক প্রবাহিত হয়। আমরা কেবল জীবনের দাস, তার পেছনে নিরুপায় এগিয়ে চলি। জীবনের পরিকল্পনার সামনে যুক্তি খাটে না, শুধু কাজকর্ম ব্যাখ্যা করার মাধ্যম হলো যুক্তি। সেদিন ছেলেটাকে সঙ্গে কেন নিয়েছিলে? ইচ্ছাকৃত? মন থেকে নাও নেই তা আমি জানি। মাহেজাবিন কাপ নামিয়ে রেখে বলল, মানুষকে বিভ্রান্ত করার খুব সহজ। আমি নিজে থেকে লোক চেয়ে নিয়েছিলাম। তাতে কি আর আমার উপর সন্দেহ আসবে যে আমি অন্য কোনো কাজে যাচ্ছি? তাহলে তো লোক সঙ্গে নিতাম না। তাছাড়া মিস ক্যাথরিন কথা কেড়ে নিলেন। তাছাড়া জয় আমিরের মনে হয়েছিল যে তুমি তাকে ভরসা করছো। কৃতজ্ঞতা তার ভয়ে তার সাহায্য গ্রহণ মানে তো সব মেনে নেওয়াই। বাড়ির সামনে অযত্নে লতাপাতা জন্মেছে কত। অন্তু তালা খুলে দরজার সামনে ছেলেটার দিকে ফিরে তাকালো। আপনি কতক্ষণ থাকবেন? আপনি যতক্ষণ আছেন। ভাই আশেপাশেই থাকতে বলেছেন, সমস্যা নাই, আমি আশেপাশেই আছি। আশেপাশেই থাকুন, আমি কয়েক ঘন্টা থাকবো এখানে। অন্তু ভেতরে ঢুকে দরজা আটকে ওভাবে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর দরজা খুলে অবাক হবার মতো করে হাসলো। আরে, দাঁড়িয়ে আছেন দেখছি। যে রোদ বাইরে ঘেমে যাচ্ছেন, এতক্ষণ তো আর এইভাবে বাইরে দাঁড়িয়ে থাকা যায় না। চাইলে আশেপাশের দোকান থেকে চাটা খেয়ে আসতে পারেন। লজ্জা পাচ্ছিল লোকটা। অন্তু কিছু টাকা বের করে এগিয়ে দিয়ে সুন্দর করে হাসলো। নিন, আর অনেক ধন্যবাদ। বেশি দূরে যাবেন না যেন।
আশেপাশেই দোকানপাটে বসুন, বাড়ির দিকেও খেয়াল রাখবেন। অন্তু জানে এইসব লোক নেহাত বড় ভাইদের মন জয় করতে এসব কাজ করে। মোটেও তার মনোযোগ থাকবে না বড় ভাইয়ের বউ বাপের বাড়িতে ঢুকে কি করছে না করছে সেদিকে। আন্তরিকতা শূন্য তেলবাজি যাকে বলে, যেটা সে পারে না। এইসব পার্টির ছেলেরা খুব জানে। লোকটা চলে যাবার পর অনেকদিন পর অন্তু নিজের পুরাতন বোরখাটা পরল। গায়ে চড়ানোর সময় বুক আটকে আসছিল। ধমকে নিজেকে সামলে ওড়না দিয়ে মুখটাও আবৃত করে নিল। বহুদিন পর এই সম্মানিত পোশাক গায়ে চড়িয়ে নিজেকে খুব অপরাধী লাগছিল। টেনে টুনে খুলে ফেলে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছিল। সম্মান অবশিষ্ট নেই আর তার সম্মানে আবৃত শরীরটাকে অনাবৃত করে লোকচোখের লোভী চাহনি ও মিথ্যা নাটকীয় অপবাদের আঘাতে ছিন্ন ভিন্ন করা পুরুষটা আজ তার স্বামী। আর আজ সেও ও মনও চলনের দিক থেকে সেই সরল শুদ্ধ মেয়েটা নেই পুরোপুরি। জয়ের ছেলেটা আড্ডায় বসে গেছে মোড়ের টঙে। উল্টো পথ ধরে মুস্তাকিনের ফ্ল্যাটের দিকে হাঁটা ধরল। লোকটাকে তার সন্দেহের সাথে মিলিয়ে দেখার পালা এবার। ফ্ল্যাটে না পেলে কার্যালয়ে যাবে, যদিও এতেও সন্দেহ আছে সে আসলে চাকরিটা করে কিনা। না পেলে কি করবে এটা ভেবে উত্তেজনায় ঘেমে ভিজে উঠল শরীরটা। তবু মন বলছিল পাবেই। তালা ছিল না ফ্ল্যাটের দরজায়। অন্তু খুশি হলো। দরজায় বেল টিপে অপেক্ষা করলো। হাতের তালু ঘামলে খুব অস্বস্তি হয়। উত্তেজনায় হাত ভিজে উঠছে। কয়েকবার বেল চাপলো, খুলছে না কেউ। বারবার বেল চাপাটাও এক প্রকার অভদ্রতা। তবুও আরও কয়েকবার করাঘাত করলো। দরজা খুলল মুস্তাকিন। দরজাটা অল্প একটু ফাঁক করে দেখলো অন্তুকে। তার চোখে মুখে বিস্ময় ছড়িয়ে পড়ল, যা সচরাচর দেখা যায় না। অন্তু অবাক হলো যখন দেখলো মুস্তাকিনের হাতে লোডেড পিস্তল ছিল। সেটা অন্তুকে দেখে চট করে লুকিয়ে ফেলার চেষ্টা করলো। মুস্তাকিন মেকি হাসে। উঠবি উকিল মহোদয়, চমকে দিয়েছেন পুরো। আমি ভেবেছি পুলিশ। অন্তু উপহাস করে ওঠে। পিবিআই অফিসার সৈয়দ মুস্তাকিন মহান। কোন সংস্থার পুলিশকে ভয় পেতে পারি সেটা ভাবার বিষয়। পুলিশকে অপরাধীরা ভয় পায় বলেই জানতাম। কত ভুল যে জানি আমি। মুস্তাকিন বুঝলো খোঁচাটা। তার উপর গাঢ় সন্দেহের তীর তাক করে এই নারীটি আজ তার দরজায় কড়া নেড়েছে। সে জানতো আসবে। এবার দিনাজপুর ফিরলেই রমণীর সম্মুখীন তাকে হতে হবে। এই প্রস্তুতি ছিল তার। ঘাড় চুলকে হাসলো। ভেতরে আসুন। দরজায় দাঁড়িয়ে আছেন কেন? ভয়টা পাচ্ছেন নাকি? ওসব মানায় না আপনাকে। তার উপর জয় আমিরের বিবাহিত স্ত্রী আপনি। লোক কাব্যে আপনাকে দেখে। ভয় তো পাচ্ছি। আজকাল ভয়টা ঘামের মতো হয়ে গেছে। সাধারণ তাপমাত্রায়ও ঠিক করে বেরোয়। আমাকে ভয় পাবার কি? বাকিটা বলল না। ভেতরে ঢুকতে ঢুকতে বলল, অনেক কিছুই আছে জনাব। জয় ঘুম থেকে উঠে বড় ঘরে গিয়ে আধা ঘন্টার মতো কাটিয়ে এরপর ফিরল বাড়ির ভেতরে। তরুর জ্বর, চোখ মুখ লাল হয়ে উঠেছে। তবু ছুটে এসেছিল জয়কে খাবার দিতে। জয় ধমক মারল একটা। বেশি গিন্নিগিরি দেখেও না আমার সঙ্গে। আমার লম্বা দুটো হাত আছে, বেড়ে নিয়ে খাচ্ছে। তুই তৈরি হয়নি, চলো তোমাকে ডক্টর দেখে আনি, এরপর যাবো কাজে। আমি সুস্থ আছি। থাপড়ে কান গরম করে দেব। চোখ উল্টে মুখ ভ্যাংচালো। আমি দুস্থ, আমার কিচ্ছুই হয়নি। সিনেমা করো? ওই চেংড়ি, খাইছিস সকালে? বস। তরু হেসে ফেলল। জ্বরের তোপে শুকনো মুখের হাসি মেয়েটার মুখে অদ্ভুত দেখালো। জয় মায়া ভরে চেয়ে থেকে নরম করে বলল, বস, আয় একসাথে খাই। একা একা খাইতে ভাল লাগে না আমার। এই ডাক উপেক্ষা করার সাধ্য নেই তরুর। ও বসে মনে মনে বলল, জানি না কি তা আমি একা খেতে পারেন না, আর তাই ছোটবেলা থেকে বসে বসে খাওয়া পাহারা দিতে গিয়ে আমার কত বড় সর্বনাশ হয়েছে তার খোঁজ রাখলেন না, নিষ্ঠুর পুরুষ। তবু আপনি এত মায়াময় কেন বলুন তো? তরু খেতে পারছিল না। জয় তুলে তুলে দিল, সাথে ধমক ফ্রি। চোখ ডেবে গেছে কোটরের ভেতর। জয় দাঁত খিচে উঠল। ইচ্ছে করছে তো চুলে ঝুঁটি ধরে ঘুরান্ডি মারি 4টা। ওরা গেছে ডক্টরের কাছে, তুই যাস নাই কেন? এখন যদি তোরে ধরে 2-4টা মারি, ঠেকাবে কে? তরুর হাসি পেল। একমাত্র মানুষ এটা যার সামনে কারো গাম্ভীর্য চলে না। সে না চাইলে ঠোঁট উল্টে একটু আহ্লাদ করে। ধর, আমার ডাক্তারের কাছে যেতে ভালো লাগে না। ওষুধ দেয় এক গাদা, ওষুধ ভাল লাগে না, তিতা। তো ওষুধ কি আবার চানাচুরের মতো টক জল স্বাদ মিষ্টি লাগবে খেতে? এই জন্যে কওয়া হয় মেয়ে লোকের নাই 12 হাত কাপড়ের কাঁচা। আপনি আসার সময় জ্বর আর শরীর ব্যথার কথা বলে ওষুধ আনবেন না হয়। আমি যেতে পারবো না, হাঁটতে গেলে শরীর বেশি খারাপ লাগছে। এত দূর যাবো আবার, আপনি আনবেন না হয়। তরুর আস্তে আস্তে অল্প আদুরে আহ্লাদ নিয়ে কথা বলাতে জয় হাসল।
এই চাপা মেয়েটার কিঞ্চিত আহ্লাদটুকুর সবটাই একমাত্র জয়ের কাছে। হামজাকে তরু বড় ভয় পায় ছোট থেকে। জয় মাথা নিচু করে আলতো হাসি মুখে খাবার গিলছে। চোখে মুখে বিরক্তি দেখিয়ে ঠোঁটে হাসলে জয়ের মতো খিটখিটে পুরুষদের বুঝি একটু বেশি সুন্দর দেখায়, তরুর তাই মনে হলো। জয় খাওয়া শেষে ডাকে। এদিকে আয়। তরু এলে কপালে হাত রেখে তাপমাত্রা দেখে বলল, জ্বর মেপেছিস? হ্যাঁ, 104 ছিল সকালে, এখন কম মনে হয়। ভালো লাগছে শরীরটা। জয় কড়া চোখে তাকায়। বাটপার কেন তুই এত? নিজের সমস্যা না থাকলেও লোক বানিয়ে সমস্যা বলে সুবিধা নিয়ে বলা হয়ে যাচ্ছে। তুই আর আমার বউ দুই মহিলা যাদের নিজের জন্য কিছু চাওয়ার নেই, অন্যের জন্য নিজে বাস খেয়ে লগ হয়ে থাকে। খেয়ে গোসল করে তৈরি হয়ে নিল। পলাশ এখন জয়পুরহাটে আছে। জয় এটা ভেবে হাসে। তার নামের শুরুটা দিয়ে জেলার নামের শুরুতে পলাশের সাথে একটা মিটিং করলে খারাপ হবে না। গুনগুন করে গান ধরল। গান ছেড়ে আয়নায় নিজেকে দেখে সন্তুষ্ট হলো। দারুণ বলিষ্ঠ আর হ্যান্ডসাম লাগছে দেখতে। বউটা গেছে বাপের বাড়ি, তা ভেবে দুঃখ হলো। এখন থাকলে একটু জ্বালাতন করা যেত। বদমাইশের মতো মুচকি হাসলো। ওর বউয়ের চোখ দুটোকে ওর বড় ভয়। নিজের জন্য ওই চোখে ঘৃণা দেখলে খুব রাগ হয়। মন চায় থাপড়ে চোখের দৃষ্টি নিজের জন্য একটু ভয় আনতে। আর সবাই পায়, ঘরের বউ ভয় কেন পাবে না? এই দুঃখে হতাশায় জোরে করে স্লোগান দিয়ে উঠল। পরে ভাবলো, আহারে, বঙ্গবন্ধুর বউটা তার বউ হলেও পারত। তার বউয়ের মতো এমন করা ছিল না হয়তো। বের হবার সময় তরুকে ডাকলো। নিচে ছেলেরা আছে, কোনো দরকার পড়লে ডাকবি শুধু একবার। তরু ঘাড় নাড়ল। মাথায় পানি নিবি? চল, 2 বদনা হট কুল পানি মাথায় ঢেলে যাই, জ্বর নেমে যাবে। না না, আপনি কোথাও যাবেন যান, আমার শরীর ভালো আছে বললাম তো। দরকার হলে বাথরুমের ট্যাপ কল ছেড়ে পানি মাথায় নেব আমি নিজেই। জয় গম্ভীর মুখে বেরিয়ে যাচ্ছিল। তরু হন্তদন্ত পেছন থেকে ডাকলো। দাঁড়ান দাঁড়ান। জয় পেছনে ফিরল। আবার কি? তরু টলমল পানি ফ্রিজের কাছে যায়। ছোট্ট কন্টেনার বক্স নিয়ে এসে জয়ের সামনে ধরে বলল, গতদিন সুজির হালুয়া বানিয়েছিলাম কোয়েলের জন্য, সেটা দিয়ে পরে বরফি বানিয়েছি, আপনার খুব পছন্দ। এই দুটো খেয়ে যান। জয় দাঁত কিরমির করে বিড়বিড় করলো, থাপড়ে তোরই? তুই কি ধরে নিয়েছিস আমি রাস্তায় মরে যাব, নাকি তুই বাঁচবি না? রেখে দে, এসে খাবো আরামে বসে, ফিরলে মনে করে দিবি কিন্তু। তরু মুখটা ছোট করে দাঁড়িয়ে রইল। জয় বলল, ভুলে যাস না, আসলে দিবি। ফ্রিজে রাখ এখন, আমি কাউকে দিয়ে প্রাথমিক ওষুধ পাঠাচ্ছি। ফেরার পথে ডক্টরের সাথে কথা বলে ওষুধ আনবো। সাবধানে থাকিস, সাবধানে থাকিস। বেহুশ হয়ে পড়ে টরে থাকার আগে গলা দিয়ে 2-1টা আওয়াজ বের করিস। জয় চলে গেলে তরু খাবারটা ফ্রিজে রেখে দিল। জয় ফিরবে, বের করে দিতে হবে। জ্বর শরীরে নিয়ে সে গতদিন বরফি বানিয়েছে। লোকটার খুব পছন্দ সুজির বরফি। কবে ফিরেছেন দিনাজপুর? আন্দাজে ঢিল ছুড়ল অন্তু। ফ্ল্যাটের হাল দেখে বোঝা যাচ্ছে বহুদিন লোক ছিল না এখানে। মোস্তাকিন বিভ্রান্ত হলো কিনা বোঝা গেল না। মুচকি হেসে বলল, নাস্তা হিসেবে কি খেতে পছন্দ করবেন আমার হাতের? এক গ্লাস পানি এনে রাখুন। শুধু পানি? অন্তু আশেপাশে চোখ ঘুরাতে ঘুরাতে শুধু মাথা নাড়ল মৃদু। মুস্তাকিন পানির সঙ্গে ট্রে ভর্তি কিছু শুকনো খাবার ও 2 কাপ অদক্ষ হাতে বানানো চা এনে রাখলো। অন্তু একদৃষ্টে তাকিয়ে চোখের মনি ঘুরিয়ে লক্ষ্য করছিল মুস্তাকিনকে। কিছুক্ষণ কেউ কোনো কথা বলছিল না। মুস্তাকিন আজ খুব হাঁসফাঁস করছিল, যেটা তার মাঝে আগে দেখা যায়নি। বলল, কেন এলেন? কিছুই তো বলছেন না, কিছু নিচ্ছেনও না। আমাকে দেখতে এসেছেন? হ্যাঁ, দুনিয়াতে দেখা ছাড়া আর কাজ কি বিশেষ? হেয়ালি বুঝি না ম্যাডাম। আমিও বুঝতাম না। মুস্তাকিন তাকিয়ে রইল। অন্তু নিজের দৃষ্টি তীরের মতো মুস্তাকিনের চোখের মনির উপর স্থির রেখে জিজ্ঞাসা করল, কে আপনি? মুস্তাকিন চট করেই হেসে ফেলল। আমি? চেনেন না আপনি আমায়? পিবিআই অফিসার সৈয়দ মুস্তাকিন মহান। আপনি কে সেটা জিজ্ঞেস করেছি। কল্পকাহিনী খুব বেশি পছন্দ না আমার। আব্বু ছোটবেলা থেকে বাস্তব গল্প বেশি শোনাতো। রূপকথার গল্প বিরক্ত লাগে আমার। কল্পকাহিনী? তাহলে বাস্তবটা আপনিই বলুন। সেটা আপনার কাছে জনাব। শুধু এইটুকু জানি আপনার আপাত পরিচয়টা কল্পকাহিনীর অংশ। তা কি করে বলছেন? কথার লাইন কাটছেন আপনি। যেটুকু জিজ্ঞেস করেছি তার জবাব দিন। অবাক হওয়ার ভান করল মুস্তাকিন। মাই গড, সবে আপনি অনার্স 3rd ইয়ার, অথচ 1 সেকেন্ডের জন্য এতক্ষণে মনে হয়নি যে আমি কোনো উকিল মহোদয়ের সামনে বসে নেই। এমন জেরা করার ক্ষমতা নিয়েই জন্মেছিলেন নাকি? তারপর উকিল হবার স্বপ্ন দেখছেন? অন্তু কপট হাসল। রসিকতা বিরক্ত লাগছে। আগে শুনি, আমার উপর আপনার সন্দেহের শুরুটা কবে?
অনেক আগে। অনেক আগে? তবু আপনি... পাকাপোক্ত প্রমাণ একত্র না করে কাউকে অভিযুক্ত করা যায় না, বড়জোর সাসপেক্টিভ হিসেবে মার্ক করা যায়, যেটা আমি অনেক আগেই করেছি আপনাকে। মুস্তাকিন সামান্য ভ্রু কুচকে কেমন বিব্রত মুখে তাকিয়ে রইল। অন্তু বলল, প্রথমত আপনাকে আজ অবধি কোনো দিন পুলিশের ইউনিফর্মে দেখার সৌভাগ্য হয়নি আমার। একবার কার্যালয়ে গিয়েছিলাম, আপনি তখন সেখান থেকে বেরিয়ে আসছিলেন। ডেস্কে বসেছিলেন ঠিকই, তবে সবার পরনে পোশাক থাকলেও আপনি কিন্তু তখনও, অর্থাৎ কার্যালয়ের ভেতরেও সিভিল ড্রেসে ছিলেন। মুস্তাকিন চুপচাপ বসে রইল। অন্তু বলে, আপনি আমাদের বাড়ি এসেছিলেন আব্বুকে। পরে আমি জিজ্ঞেস করেছিলাম উনি কি সৈয়দ পরিবারের ছেলে। আব্বু হেসে বলেছিল, না, পুলিশের চাকরির সময় এটা নাকি ছদ্মনাম লাগিয়েছে। অ্যান্ড দে আর আওয়াজ মাই ব্লাডি ফন্ট দ্যাট। সেদিন আব্বুকে জিজ্ঞেস করা হয় তাহলে আপনার আসল নামটা কি। তাতে কি প্রমাণ হয়? অন্তু মাথা নাড়ল। বিশেষ কিছু না, কিন্তু এরপর আমি যেদিন পলাশের ডেরায় গেলাম, আপনি আমায় জিম্মি করে পাঠিয়ে আপনারই ব্যাকআপে রইলেন। হাস্যকর না? পুলিশেরা সন্ত্রাসীর খোঁজ পেলে নিজেরা 4-5 ফোর্স মিলে একসাথে অপারেশন চালায়। পেছনে আরও লোকাল থানা ও কত রকমের সংস্থা এবং ব্যাটালিয়ন ইত্যাদিরা ব্যাকআপে থাকে। আর আপনি সেদিন আমার মতো একটা নিরীহ মেয়েকে পাঠালেন 1 ঘন্টা সময় দিলেন। এরপরেও আমি না বেরোলে আপনি যাবেন। আপনার হাসি পাচ্ছে না? মুস্তাকিন কিছু বলল। অন্তুর এমন শক্ত ধিক্কারে 1 গ্লাস পানি খেলো ঠকঠক করে। অন্তু থেমে এবার চোখ তুলে তাকালো। অথচ 1 ঘন্টায় একটা মেয়েকে চিড়ে ফেড়ে রান্না করে খেয়ে ফেলা যায়। আপনি পলাশের ডেরা থেকে খুব দূরে ছিলেন না, তবু এত চিৎকার চেঁচামেচিতে উঠে আসেননি। তাছাড়া জয় আমিরের সঙ্গে আপনার কথাবার্তা বরাবর রহস্যজনক ছিল, যেন দুজন দুজনকে খুব জানেন। আমার সঙ্গে যখন জয় আমির মজার খেলা খেলছিল, তখন আপনি নাকি জেলার বাইরে ছিলেন। আমার তথাকথিত বিয়ে হলো, আব্বুর ইন্তেকাল হলো, দান খয়রাত হলো সে উপলক্ষে। এরপর আপনি একদিন চট করে ফিরলেন। আপনার পরিবারের ব্যাপারে জিজ্ঞাসা করলাম, এড়িয়ে গেলেন। অন্তু থেমে কপাল কুঁচকালো। ধুর, এত ফিরিস্তি দিতে ভালো লাগছে না। মোট কথা, সাসপেকশন আপনার উপর আমার বহুদিনের, কিন্তু আজকের আগে বিশেষ প্রয়োজন বোধ করিনি, তা ক্লিয়ার, তাই জানতে পারিনি। মুস্তাকিন চুপচাপ বসেছিল, এবার জিজ্ঞাসা করলো, আজ এমন কি বিশেষ হয়েছে যে জানতে এসেছেন? অন্তু কোনো কথা না বলে কেমন সামান্য হাসলো যেন। সৈয়দ মুরসালিন মহানের বোন সৈয়দ মুমতাহিনা মহান। কিন্তু আরেকটা কথা থেকে যায়, সেটা হলো মুমতাহিনার ভাইকে জয় আমির খুন করেছে, কিন্তু সেটা মুরসালিন নয়, কারণ মুরসালিন এখনও জীবিত। তাহলে মৃত ভাইটাকে? এটা ভাবতে গিয়ে অন্তু খুঁজে পেয়েছিল সৈয়দ মুস্তাকিন মহান নামটা। অথচ যখনই তার চেনা চেনা সৈয়দ মুস্তাকিন মহানের মুখটা ভেসে উঠেছিল চোখের সামনে, বিষয়টা খাপে খাপ খায়নি। এই মুস্তাকিন মহানের জন্য অন্তুর মনে মনে যে সন্দেহের গেঁথেছিল, তা ছিল এই লোকটা একটা ছদ্মবেশী ভণ্ড। জয় আমির ভণ্ডদের দেখতে পারে না, মুস্তাকিনকেও দেখতে পারতো না। অথচ মুরসালিনের চোখের আগুন বলেছিল ওর ভাই ওর মতোই আগুনের দলা হবে। সৈয়দ পরিবারের রক্তে ভণ্ডামি আর কলুষ থাকতে পারে না, এটা যেন কেউ অন্তুকে ডেকে বলেছিল। যে মুরসালিন বোনের সম্মান ও প্রাণহানির বদলায় হুমায়ুন পাটোয়ারির মতো জানোয়ারটাকে কম বেশি 70টা ছুরিকাঘাত করে মারতে পারে, তার সাথে অন্তুর চেনা মুস্তাকিন মহান মেলেনি মুরসালিনের ভাই হিসাবে। মুমতাহিনার আরেক ভাই এই মুস্তাকিন মহান হতে পারে না। এই হিসাবটা অন্তু সেদিন বড় ঘরে দাঁড়িয়ে মাত্র কয়েক সেকেন্ড বসেছিল, এরপর বসে পড়েছিল লোহার বিমের উপর। এই সব কিছুই চেপে শুধু জিজ্ঞাসা করলো, আপনি কে? মুস্তাকিন এতক্ষণে হাসলো মৃদু। আমি? জি, আপনি কে? আমি পরাগ আজগর। সরি, আমি জানি না জারজ বাপের নামের সারনেম জারজ সন্তান ব্যবহার করতে পারে কিনা, কারণ আমার নামটাকেই কখনো ব্যবহার করতে দেয়া হয়নি কোথাও। সারনেমের প্রশ্নই ওঠে না। স্কুলে আমার নাম পারভেজ দেয়া হয়েছিল। অন্তু ভ্রু কুচকালো। আপনি পলাশ আজগরের ভাই? পরাগ দুপাশে মাথা নাড়ে। আমি রূপকথা আজগরের শত জারজ ভাই। অর্থাৎ আপনার মা রূপকথার মা নয়? আমার মা সালমা বেগম, আপনাদের ভার্সিটির খণ্ডকালীন আয়া। রূপকথার মা রূপকথাকে ছোট রেখে বাপের বাড়ি চলে গেছিল, পরে অন্য ঘরে বিয়ে হয়েছে।
অন্তু কপাল চেপে ধরে চুপ করে বসেছিল বেশ কিছুক্ষণ। পরাগ চায়ে চুমুক দিচ্ছিল শব্দ করে। অন্তু জিজ্ঞাসা করলো, সৈয়দ মুস্তাকিন মহানটা কে? আপনার প্রতি পরমেশ্বরকে জিজ্ঞেস করবেন, সে ভালো বলতে পারবে। সে কি জীবিত? তাকে জয় আমির নিজ হাতে খুন করেছে। শুধু কি রাজনৈতিক রেশারেশি? এছাড়াও সবকিছু আছে, শুধু জয় আমিরই জানে হয়তো। আমি যেটুকু জানি শুধুই ধান্দা পার্টনার হিসেবে। আপনার স্বামী মালটা ব্যাপক আর ঘাউরা, সহজ জিনিসটা। আর চট করে মুস্তাকিনের চিরচেনা ভদ্রতায় পরাগের অসভ্যতা ফুটে উঠেছিল একটু একটু করে। আপনি সৈয়দ মুস্তাকিন মহানের নাম ধারণ কেন করেছিলেন? সে আইনের কর্মকর্তা ছিল, আমারও সেই রকম একটা মিছে পদের দরকার ছিল। অন্তু কয়েক সেকেন্ড চুপচাপ থেকে আন্দাজে থেকে বাকিটা বলল। তাকে খুন করার পর তার স্থল পলাশ আজগর আপনাকে দিয়েছিল আপনাদের অনৈতিক ব্যবসা ডিফেন্স করার জন্য। বাহবা দেবার মতো ঠোঁট ফুলিয়ে নাটকীয়তা নিয়ে পরাগ বলল। আধ্যাত্মিক চিন্তাধারা ম্যাডাম। শুধুই সাধারণ জ্ঞান, কিন্তু এমনও কি হয় একজন মৃত আইন কর্মকর্তার জায়গা আপনি নিয়ে তার স্থলে তার নাম নিয়ে অন ডিউটিতেও থেকেছেন? প্রতিটা থানা ও তদন্ত সংস্থায় যদি আমরা পেইড এজেন্ট রাখতে পারি গাদা করে, এ আর এমন কি। এছাড়া উপর মহলের আদেশে মুস্তাকিন মহানের উপরে টিকিট কাটা হয়ে গেছিল। আদেশ ছিল টুপ করে যেন ওকে কোনো কেসে অভিযুক্ত করে ফাঁসিয়ে দেয়া অথবা দুনিয়া থেকে সরিয়ে দেবার, কিন্তু তার আগেই জয় আমির তাকে টপকে দিয়েছে। এটা কতদিন আগের ঘটনা? 2013 এর মাঝামাঝি। তবে আমাকে এর ফায়দা দেয়া হয়েছিল মাস কয়েক আগে। আমি শুধু অফিসারের রোল প্লে করেছি লোকের সামনে। কার্যালয়ের ভেতরের কোনো কাজে আমার হস্তক্ষেপ ছিল না। সরকারি কার্যালয়ের ব্যাপার স্যাপার অতিরিক্ত সহজও না, তবে মাল ছাড়লে আর পাওয়ার থাকলে কঠিনও না। সবই টাকার বিনিময়ে আমাকে মুস্তাকিন মহানের পদের অফিসারের মতো ট্রিট করেছে। অন্তু চুপচাপ বসে রইল মেঝের দিকে তাকিয়ে। মুস্তাকিন মহান নিশ্চয়ই আইনের কর্মকর্তা হয়েও বিপক্ষ আচরণ করেছিল প্রকটভাবেই, তাই তাকে সরিয়ে দেবার অর্ডার এসেছিল। এমন কত জজ, রেজিস্ট্রার, মেজর, কত রকম কর্মী তো বরখাস্ত হলো অথবা জীবন দিয়ে মূল্য শোধ করে গেল সেই ভয়ানক সময়টাতে। আব্বু এসব বলতো টুকটাক, শুধু অন্যায়ের বিরুদ্ধে মৃদু আওয়াজ তোলার দায়ে নয় কি এসব, এবং নিজের কর্তব্য নিষ্ঠার সাথে পালন করতে চাওয়ার অপরাধে। অন্তু ভাবে, তাহলে সে আর এমন কি হারিয়েছে? সে তো এখনো জীবিত। সে এমন চুনোপুটি হয়ে যা টুকটাক কথা বলেছে হিসাবে তার সাথে কমই বিট্রে হয়েছে। অন্তুর ভেতরটা এক প্রকার নিদারুণ শক্তিতে গমগম করে উঠল। সে একা বেঁচে আছে জয় আমিরের সুপ্ত ইচ্ছার জোরে। জয় আমিরকে সেটুকুর কৃতজ্ঞতার বাকিটা অথবা অনির্দিষ্ট হারে অগ্রহণযোগ্যতা। পরাগের জীবন কাহিনীর ব্যাপারে জিজ্ঞাসাবাদ এখনো বাকি। দুপুর 11:30 বাজছে। গরম বাড়ছে প্রকৃতিতে। তরুকে ওষুধ দিয়ে গেল একটা ছেলে। 2 ব্যথার, কয়েকটা প্যারাসিটামল এবং গ্যাসের ওষুধ জয় পাঠিয়েছে। হাতুড়ে ডাক্তারদের প্রাথমিক চিকিৎসা। খেলো না সেসব ওষুধ, তার জন্মের শত্রু। ঘড়ির কাঁটায় তখন দুপুর 12টা ছুঁই। শরীরে একেবারে আও লেগেছে তখন। কোনো মতে হুঁশ আছে যেন। মাথার ব্যথা ও সর্দিতে গোটা মুখমণ্ডলে সাইনাস ভেঙে চুরে আসছিল। অসহ্য ব্যথায় ছটফট করছিল। বসার ঘরে সোফাতে আধা শোয়া হয়ে বসে। রিমি ও তুলি মেয়েকে প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট দেখাতে গেছে। অনেকক্ষণের ব্যাপার। সিরিয়াল দিয়ে বসে থাকতে হবে, কখন ফিরবে জানা নেই। এখন মনে হচ্ছিল সে সঙ্গে গেলেই পারত। ঠান্ডার প্রকোপে শ্বাস প্রশ্বাস আটকে আসছিল। বেলা 12টার পর দরজায় করাঘাত পড়ল। অন্তু এসেছে নিশ্চিত, সে খুশি হলো। এই মেয়ে এখন জোর করে ওকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গিয়েই ছাড়বে। এখন আর না গেলেই নয়, অন্তুকে খুব প্রয়োজন ওর। ওই মেয়ে গম্ভীর মুখে 2 ধমক মারবে, এরপর জোর করে হাসপাতালে নিয়ে যাবে। তরু দরজা খুলতেই দেখলো 2 পুরুষ দাঁড়িয়ে। একজনকে সে চেনে, রিমি ভাবি চাচাতো ভাই মাঝার আলমগীর। আরেকজনকে সে চিনল না। ফর্সা উঁচু লম্বা চেহারা, চোখ দুটো জলজল করে জ্বলছে, বিড়াল চোখা, ঠোঁটের কোণে প্যাচপ্যাচে হাসি। তরু টলমলে পায়ে কয়েক কদম পিছিয়ে যায়। শরীরটা অজান্তেই ঝাঁকুনি দিয়ে উঠল। তলপেটে একটা আতঙ্কিত পাক জড়িয়ে এলো। শরীরে ওড়নাটা দুর্বল হাতে টানলো। কেউ নেই বাড়িতে। একবার কেন জানি ইচ্ছে করলো চিৎকার করে নিচের ছেলেদের ডাকতে, বোকামি হবে। এরা তো কেন এসেছে সেসব বলেইনি। পলাশ মাঝারের দিকে মুখ এগিয়ে জিজ্ঞাসা করে, এইটা কে রে? কে জানে, লাগে হামজা লুটির বাচ্চার। পলাশ ঠোঁট হেলিয়ে মাথা দুলিয়ে হাসলো, ঠিক যেমন রক্তচোষা প্রাণীরা। রক্তের গন্ধে তাদের জিভ লক লক করে ওঠে। অমন উজ্জ্বল হয়ে উঠল পলাশের চোখ মুখের ভাষা। তরু কম্পমান গলায় জিজ্ঞাসা করে,
আপনারা কেন এসেছেন? কিছু দরকার? কেউ তো বাসায় নেই আমি ছাড়া। চলবে তো তাতেই, আর কাউকে আপাতত দরকার নেই। পলাশ ভেতরে ঢুকে পড়ল। মাঝার হেসে উঠল। পলাশের বুট জুতোর গটগট আওয়াজে তরুর শরীরটা ঝাঁকি মেরে উঠে। পুরুষটা এগিয়ে আসছে কেমন এক ভঙ্গিমা, কাঁধ দুটো হেলিয়ে দুলিয়ে হাঁটছে। ঠোঁটের ওই হাসি নরকে দেবতার খেয়াল এনে দিচ্ছে। হৃদযন্ত্রের ধরাস ধরাস আওয়াজে শরীরটা শেষ পর্যায়ে নিস্তেজ হয়ে এলো মেটার। মাঝার সে সময় দরজা আটকে দিল। মাথা টলছিল তরুর। ওর ক্ষমতা নেই দাঁড়িয়ে থাকার। অন্তুর মুখটা ভাসছিল খুব তখন। তার স্থলে অন্তু হলে এতক্ষণে নিশ্চিত দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে বটিয়ে নিয়ে এসে সামনে দাঁড়াতো। মাথাটা চক্কর মেরে উঠছে, চোখ ঝাপসা হয়ে আসছে, পা টাল খেয়ে আসছিল তরুর। খানিক বাদে জোহরের আজান পড়বে। জয় কোথায়? সে এতক্ষণ রাস্তায় পলাশের খোঁজে। ক্লাব ঘরে ফের আগুন জ্বলেছিল সেদিন। তখন দুপুর 12টা। ওয়ার্কশপের দুজন ছেলে বাদে সবগুলো একচোটে দৌড়ালো ক্লাবের দিকে। ওটা ওদের প্রাণের স্থল। রাতে শুধু ঘুমানো হয় বাড়িতে, সকাল থেকে রাত ওখানেই কাত। আজ কিছুদিন পাটোয়ারা বাড়ির নিরাপত্তা বৃদ্ধিতে ওদেরকে এই বাড়ির একতলা ভবনে থাকতে হচ্ছে। হন্যে হয়ে লাঠি ছুরি দা নিয়ে ছুটলো সবগুলো। কোনো দিকে খেয়াল নেই। যারা আগুন লাগিয়েছে তাদের রক্ত দিয়ে আগুন নেভানো হবে আজ। দুর্ভাগ্যবশত কাউকে পেয়েছিল না ওরা। শুধু আগুন জ্বলছে, বহর বাড়ছে। ওয়ার্কশপে দুজন দেখলো তার খানিক পর পলাশ ও মাঝার ঢুকছে। দুজন উঠে কপালে হাত ঠেকিয়ে সালাম দিয়েছিল তড়িঘড়ি। পলাশ এবার বেশ কিছুদিন পর আসলো। আগে প্রায় দিনই তাকে গোডাউনে আসতে দেখা যেত, কিন্তু মাঝার কেন সাথে এসে তা জিজ্ঞাসা করার সাহস পলাশের কাছে ওদের নেই। রাগ হলো মাঝারকে দেখে, তবে কিছু বলার নেই। পলাশ মানুষ নয়। তাছাড়া ওরা দুজন দুশ্চিন্তায়। জয় ও হামজা ফিরে এই ঘটনার জন্য কি করবে? পৌরসভার জরুরি অধিবেশন থাকলে হামজাকে কল বা কোনো প্রকার তলব সম্পূর্ণ নিষিদ্ধ। দুশ্চিন্তায় সিটিয়েছিল দুজন। পলাশ হেলে দুলে বাড়ির মেন ফটক পেরিয়ে ভেতরে ঢুকে গিয়েছিল। ক্লাবঘর এমনিতে বিরোধী পক্ষের আগের হামলায় ভঙ্গুর হয়ে পড়েছিল। আজকের আগুন পেট্রোল ঢেলে জ্বালানো হয়েছে, দাউ দাউ করে শুধু উপরে উঠছিল। অতগুলো ছেলে মিলেও হিমশিম খেয়ে যাচ্ছিল আগুন নিয়ন্ত্রণে আনতে। সাধারণ লোকজন এসব থেকে দূরে থাকার চেষ্টা করে সবসময়। পলাশ গত রাতে জয়কে কল করে একটা প্রস্তাব রাখলো। বাপ, আয় একটা ডিসকাশনে যাই। আমার কাঁচামাল বর্ডারে আটকে আছে, দুজন গিয়ে ছাড়িয়ে নিয়ে আসি। এই ফাঁকে কথা হবে। আপনি কোথায়? এখন জয়পুরহাট। বর্ডারে তো আপনার মাল আসে না। জয়পুরহাট বর্ডারের কাছাকাছিও তেমন না। আর আপনার মাল আসবে বন্দরে। তো জয়পুরহাট কি করছেন? একটা কাজে এসেছিলাম। আচ্ছা, তুই আমায় বিশ্বাস করতে পারিস না কেন? আপনি বিশ্বাস কি? জয় আমি নিজেকে বিশ্বাস করে না পলাশ ভাই। এত সতর্কতা দিয়ে কি হবে? তুই আমার যা ক্ষতি করেছিস, আমি ফুল ড্যামেজ। জয়, চাইলেও কিছু করার নেই, অন্তত আপাতত। হো হো করে হাসলো পলাশ। আয় মালগুলো ছাড়িয়ে আনি। কাকার কেসটা নিয়ে খুব ঝামেলায় আছি, তোকে দরকার। জয় চুপ ছিল। পলাশ জানে জয় কচুর পাতা, 1000 টন পানি ঢাললেও ভিজবে না। চতুরতার ঊর্ধ্বে চলে সে। পলাশ বলল, আমি যদি ক্ষমা করে দেই তোকে, আমি তোর ক্ষতি করেছি, তুই আমার কাটাকাটি, আমার তোকে দরকার, তোর আমাকে। জয় হাসলো। আপনাকে আর কোনো দরকার নেই, তা জানেন আপনি? জয় আমির হ্যাজ রাঞ্চ অন হিজ উইন ডিস্টোনিক স্টোন। আর না সে আপনার কাছে ক্ষমা প্রার্থী। এত নাটক করবেন না আমার সাথে। ঘুরতে জেনে বহুদিন, এভাবে ঘুরে আসি। জয় জানতো না পরিস্থিতি এমন হবে। সে বাড়িতে যে কড়া পাহারা বসিয়েছে, তার উপর হামজা ভাই তো জেলাতেই থাকছে। হামজাও বলল, গিয়ে ঘুরে আয় একবার। বিচ্রে হলেও আছি আমি সামলাতে। অন্তু থাকলে পলাশ ও মাঝার হয়তো তার হাতে বলি হয়ে যেত আজ। পরিস্থিতি ঠিক তরুকে একলা করে ছেড়ে দিয়েছিল সেদিন দুজন রাক্ষসের হাতে। দুর্বল তরু, মানসিকভাবেও দুর্বল, পেরে ওঠেনি। তরুর ওড়না খুলে এক প্রান্ত ছিঁড়ে সেটা তরুর মুখে গুজে দিয়েছিল পলাশ। গোঙানির আওয়াজটুকু বের হয়নি গলা থেকে। মাঝারকে তরুর দিকে ঠেলে দিয়ে সে সোফায় বসলো, যেমনটা নাটকের দর্শকেরা মঞ্চের সম্মুখে বসে। তরুর চোখের কাতরতায় পলাশ নিজের সবকিছু হারানোর যন্ত্রণার একটু একটু করে মূল্য ফেরত পেয়েছে। যা সে জয়ের বউয়ের সাথে করতে পারেনি, সেই অতৃপ্তটুকুও পূরণ করেছে। অন্তুকে জয় ছাড়িয়ে এনেছিল তাকে অপমান করে, সেই শোধটুকু শোষণ করে নিল। এরপর গেল সে তরুর শেষ সময়ে। বিশাল পাটোয়ারি বাড়ির মাঝ মেঝেতে নরক নেমেছিল সেদিন। তরুর ছিন্ন ভিন্ন দেহটা বেহুশ হয়ে পড়ে আছে তখন। প্যান্টে চেন লাগিয়ে তৃপ্ত মুখে পলাশের পাশে এসে ধপ করে বসলো মাঝার। পলাশ পিঠ চাপড়ে হাসলো, নীরবে সাব্বাসী জানালো মাঝারের পুরুষত্বকে। অজ্ঞান তরুকে তোলা দরকার। এমনিতেই মুখে কাপড় গোজা থাকায় চিৎকার শোনা যাচ্ছিল না। পলাশ খুব অসন্তুষ্ট তাতে। আবার যদি বেহুশ থাকে হলো। পানি ছেটালো মুখে, শরীরে হাত দেওয়া যাচ্ছিল না। জ্বরে চিরচির করে পুড়ছে যেন ছোট্ট নাজুক দেহটা। তরুর শ্বাসের গতি তখন খুব ধীর, চোখ খুলতে পারছিল না ঠিক মতো।
চোখ বুজে খুব ধীরে শ্বাস টেনে নেবার চেষ্টা করেছিল। শরীরের বিভিন্ন স্থানে আঁচড় খামচিতে চামড়া খসে গেছে। চোখের কোণা দিয়ে টসটসে গরম নোনা জল টুপটুপ করে কয়েক ফোঁটা মেঝেতে পড়ল। তরু পলাশকে চোখের ইশারায় সাবধান করার চেষ্টা করলো। জয়, আমি তোকে ছাড়বে না রে, একটু চিন্তা কর, আমি তোর ভালোর জন্য বলছি। শোন, একটু সময় দে আমায়। ওই লোকটাকে কথা দিয়েছি, আমি ফিরলে সুজির হালুয়া বের করে দেব। এই শেষ কর্তব্যটুকু করতে দে। ওর আর কেউ নেই রে, আমি না দিলে কেউ দেবে না, খাবেও না। আর বড় বেপরোয়া বেখেয়ালি লোক সে, একটু সময় দে। শেষ মুহূর্তে তরু হেসেছিল। জয় ঝুঁকে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। গলার শিকলের মতো দেখতে চেনটার লকেটে ঝুলন্ত লেটারটা তরুর শরীর ছুঁয়ে যাচ্ছে। তরু অনুভব করলো জয় কি কাঁদছে। তরুর যন্ত্রণায় বুঝি ছি একটুও ভালো লাগছিল না দেখতে জয়কে। জয় আমিরকে হাস্যরত সুন্দর দেখায়। ওই কঠিন অবয়বের মুখে মলিনতা একটুও সাজে না। ঠোঁটের কোণে দুষ্টু রসিক হাসি আর চটা ভ্রুর নিচে পড়া গভীর চোখ দুটোয় জীবনের ক্লান্তির সংমিশ্রণ বড় মানায়। তরু শেষবার দেখলো তার জয়কে। জয় চেয়ে আছে। আরেকজনের কথা তরুর মনে পড়ছিল, উকিল আরমিনকে দেখা হলো না তরুর। ও থাকলে কি এমন হতো ওর সাথে? হামজা ভাইয়ের মুখটা ভেসে উঠেছিল, গম্ভীর বিশালাকায় দাড়ি গোফের মুখটায় একরাশ শ্যামলা মায়া। তরু আস্তে করে চোখ বুঝলো, খুব শান্তি লাগছে। জীবনের অবসানে এত সুখ হবে না? জীবন তো অতি নিষ্ঠুর, তার কাছ থেকে ছাড়া পাওয়া তো সুখেরই। তবু বুকে কলিজা ছেঁড়া যন্ত্রণা। মায়ার টান বলে না এটাকে? তাই তো, কিন্তু কিসের মায়া? দুনিয়ার, নাকি কয়েকটা পরিচিত মুখের? একটা আস্ত ছন্ন ছাড়া জয় আমিরের মায়া নয় এটা। এটা তো এক চঞ্চল অদ্ভুতুরে পুরুষের মায়া, যার পারফিউমের কৌটাটাও তো রয়ে গিয়েছে। ধুর, কালো জিরে বেটে খাওয়াবে কে জয় আমিরকে? আর কাজু বাদামের পাত্রটাই বা বেডসাইড টেবিলের উপর নিঃশব্দে রেখে আসবে কে? অন্তু আর বাড়িতে গিয়েছিল না, সোজা পাটোয়ারি বাড়ির দিকে রওনা হলো। তরুর জ্বর। এতক্ষণে জয় আমির বেরিয়ে গেছে। মেয়েটা নিশ্চয়ই একা, অসুখে মরবে, তবু মুখ ফুটে বলবে না কিছু। বাড়ির সামনে রিক্সা থামতে ওয়ার্কশপে ছেলে দুটো দ্রুত এগিয়ে এসে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাবে, ঠিক আছেন? ভাড়া মিটিয়ে রিক্সায় বিদায় করলো দুজন। অন্তু বলল, ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? আর সব কোথায় গেছে? এভাবে বাড়ি ফাঁকা রেখে কোথায় গেছে ওরা? দুজন কাচুমাচু হয়ে গেল। অন্তুরে পর্যবেক্ষক দৃষ্টিকে ওরা ভয় পায়, ঠিক জয়ের মতোই। আসলে ভাবি, এত হেজিটেশনের কি আছে? বাড়ি ফাঁকা রেখে এভাবে বেরিয়ে গেছে। চারিদিকের অবস্থা তো জানেন, কখন কি হয়। তাছাড়া আপনাদের বড় ভাইয়ের জানলে বিপদ আপনাদের। আগুন লেগেছে ভাবি। কোনো মতে বলল একজন। ভ্রু কুচকে ফেললো অন্তু। কোথায়? ক্লাব ঘরে। ওরা ওখানেই। অন্তুর গা শিওরে উঠল। মুহূর্তে দেরি না করে পা ঝাড়া মেরে মুহূর্তের মাঝে ফটক পেরিয়ে সিঁড়ির দিকে দৌড়ালো। দোতলার সদর দরজা খোলা দেখে সেদিন অন্তুর অন্তরাত্মা থরথরিয়ে উঠেছিল। অজানা আশঙ্কাতে অন্তুই প্রথম পেয়েছিল তরুর ছেঁড়া দেহটাকে। বিমূঢ় হয়ে বহুক্ষণ দাঁড়িয়েছিল দেয়াল চেপে ধরে। তরুর দু পায়ের মাঝ দিয়ে রক্তের ধারা নেমেছে, ঠিক যেমন গর্ভপাত হলে হয়। শরীরে রক্তের সাথে লেপ্টে থাকা খণ্ড খণ্ড জামাটায় অসংখ্য ব্লেডের কাটা, ঠিক তেমনই শরীরটা ব্লেডের আঘাতে কাঁচা কাঁচা করা হয়েছে। অন্তু কুড়িয়ে কুড়িয়ে সেদিন 3টা গোটা ও 2 টুকরো ভাঙার রক্তমাখা ব্লেড পেয়েছিল, যেগুলো তরুকে নরক যন্ত্রণা দিতে ব্যবহৃত হয়েছে। তখনও পুরো বাড়িটা কবরের মতো অন্ধকার, প্রতিটা জানালা দরজা বন্ধ। এখানে মানুষকে হাজার টুকরা করলেও আওয়াজ বাইরে যাবার নয়। তরু শুয়ে আছে, এখন তার কোনো যন্ত্রণা নেই। শুকনো রক্ত ও যন্ত্রণাগুলো শুষে নিয়ে দেহটা পরম আরামে শায়িত এখন। অন্তু নিজের দেহ থেকে ওড়নাটা খুলে আস্তে করে তগুরুর নগ্ন দেহটা চাপা দিল। হাত দুটো শক লাগা রোগীর মতো থরথর করে কাঁপছিল। অন্তুর কান্না আর আত্মচিৎকারগুলো আর বাইরে আসেনি। সে বহু আগে শব্দ করে কাঁদতে না ভুললে সেদিন তার কান্নায় আকাশের ভিত বুঝি কেঁপে উঠত। মুমতাহিনার কথা মনে পড়ছিল। সেই ভার্সিটির মাঠ, শীতের সেই সকালে হামজা জয়ের বিশাল অবহেলা নিয়ে লোক দেখানো বসে থাকা। কালপিট সেই পলাশি, ভিকটিম সেই এক ধর্ষিতা ছিন্ন ভিন্ন লাশি। শুধু সময় বাজি পাল্টেছে। উপরওয়ালা বুঝি ভোলেন না কিছু। এই বাড়িতেই ছোট্ট মুমতাহিনার দেহটাকে হুমায়ুন ও পলাশ মিলে খুবলে খেয়েছিল। দিন ফেরে তো তুলনামূলক ভয়ানক হয়ে ফেরে, শুধু সময়ের আবর্তন। কিন্তু সময়ের ফেরাটায় ইনসাফ থাকে না, একটুও না। কার পাপ কার উপর দিয়ে এমন ভয়ানক হয়ে বয়ে যায়? তরু অপরাধ কি শুধুই পাপীদের আশ্রয়ে আশ্রিত হওয়া ছিল? এই অপরাধের এত চমকপ্রদ মাসুল? এটা না ইনসাফি নয়। অন্তু উপরের দিকে চেয়ে অভিযোগ করে উঠে মালিকের কাছে। উঠে আস্তে আস্তে হেঁটে রুমে যায়। জয় আমিরের ছবিতে রুমের দেয়াল ভর্তি। সেদিকে তাকে একটা ওড়না গায়ে জড়িয়ে বাড়ি ফোন দিয়ে প্রথমবার হামজাকে কল করলো। তরুর ওপর দিয়ে বয়ে গেছে। হাসবেন একবার? আসুন বরং বাড়িতে একবার, পাপ দেখবেন।
তুলির কান্নার আওয়াজে বাড়ির ইটগুলোতে কাঁপন ধরে যাচ্ছিল। সেদিন এই ছোট্ট তরুকে সে ছোটবেলায় চুল ধরে কত মেরেছে, কথা না শুনতে চাইলে। আবার ওই পুচকে মেয়েটাকে ছাড়া একা শুতেই পারতো না। আজ থেকে কি করে একা থাকবে ওই ঘরে, মেয়েকে সামলাবে কে? চিৎকার করে কাঁদছিল তুলি। রিমি পাগলের মতো ফুপাচ্ছিল মেঝের এক কোণে গুটিসুটি মেরে বসে। বারবার হেঁচকি উঠছিল। হামজা শক্ত করে ধরে রইল ওকে। হামজার বুকে মাথা লুকিয়ে চাপা কান্নায় গুংড়ে উঠল মেয়েটা। পাগলের মতো গোঙাচ্ছিল। হামজা দুহাতের বাহু বন্ধনে রিমিকে শক্ত করে নিজের বুকের মাঝে চেপে ধরে রইল। ভয় পাচ্ছে রিমি, চোখই খুলছে না ভয়ে। হামজা শান্ত চোখে চেয়ে রইল সদর দরজার দিকে। পুলিশ আসবে এই নিয়ে তার ভাবনা নেই, ওই পাগল আসবে, তারপর কি হবে? তরুর মায়ায় মানুষ ঢুকবে এখনই। জয় এলো, খুব ধীরে হেঁটে গিয়ে তরুর লাশের পাশে দাঁড়ালো। আর্মিনের ওড়না দিয়ে ঢাকা তরুর দেহটা। ওড়নাটা রক্তাক্ত হয়ে উঠেছে, রক্তের রংটা বড় প্রিয় জয়ের। আজ ভালো লাগছিল না, চোখে শুলের মতো বিচ্ছিল। অন্তু চুপ করে তরুর গা ঘেঁষে তরুর হাতটা হাতের মুঠোয় নিয়ে জয় আস্তে করে হাঁটু মুড়ে মেঝেতে বসে। অনেকক্ষণ সময় ধরে চেয়ে থাকে তরুর বোঝা চোখ দুটোর দিকে। আলতো হাসে। অন্তু শিওরে ওঠে সেই এত ভৌতিক সেই হাসি। জয় পারে? কঠোর এক ভৌতিক হাসির মালিক সে। সেই হাসিতে কি থাকে তা বলা মুশকিল। তবু আনমনে কিভাবে যেন হাসতে পারে এই লোক। চোখের শিরা উপশিরা রক্তিম লাল, স্বচ্ছ পানির দানা ভাসছিল। সেই চোখ মেলেছে জয় শুধুই হেসেছিল নিঃশব্দে। তরুর মুখের উপর অল্প ঝুঁকে পড়ে বলেছিল, তুই জয় আমাকে ক্ষমা করিস না তরু, তবু তো অবশ্যই মরেনি এখনো। নিজের বা হাতটা তুলে যখন তরুর তপ্ত কপালটা ছুলো, হাতের ধাতব রূপালী রিস্টলেটটা তরুর বন্ধ চোখের পাতায় বিছিয়ে পড়ে। জয় আরেকটু ঝুঁকে মুচকি এসে ফিসফিস করে বলেছিল, আমি এখনো বেঁচে আছি। তোর কবরের ডানে বায়ে মাজার আর পলসের ধরেন মাথা দুটো দাফন করব আমি, কথা দিলাম। তবুও ক্ষমা করিস না আমায়, একটুও না কিন্তু, খবরদার। সেদিন কেউ দেখতে পায়নি জয় আমিরের বাম গাল বেয়ে নেমে যাওয়া এক ফোঁটা নোনা পানি ঠোঁটের বিভাজনে গিয়ে মিশেছে। ওভাবেই জয় আমির মেঝের দিকে ঝুঁকে বসা থেকে উঠে দাঁড়ায়। হেঁটে গিয়ে ফ্রিজ খুলে কন্টেনার বক্সটা বের করে সুজির মিষ্টি দুটো এক গালে ঢুকিয়ে খুব তৃপ্তি সহকারে চিবিয়ে গিলল। সে কম করে খেতে পারে না। এই বড় বড় লোকমায় খাবার খাওয়া তরু কত আবেশ নিয়ে দেখতো। ডাইনিং টেবিলের কাছে গিয়ে জগ উপর করে ধরে ঢকঢক করে লিটার খানেক পানি খেলো জয়। সে খুব রিল্যাক্স, আরাম করে গামছা টেনে নিয়ে মুখ মুছল। এরপর পায়ের টাকনুর উপর প্যান গোটাতে গোটাতে ঝুঁকে হেঁটে বেরিয়ে গেল বাড়ির বাইরে। কত কাজ এখন, পুলিশ আসবে, ইন্টারোগেট করবে, লোকজনের ভিড় জমবে, খবর বেরোবে, অনেক কাজ। মিস ক্যাথরিন সংসার ত্যাগী, ধর্মভীরু ও নরম মনের সরল নারী। এসব হিংস্রতাকে খুব সহজেই নিতে পারছিলেন না। একটু একটু করে বুঝতে পারছিলেন তার সম্মুখে বসে থাকা নারীটি এমন সাময়িক খোলসে আবদ্ধ কেন। কি দেখে এই সময় এসেছে মাহেজাবিন, তা মেলাতে মেলাতে খেয়াল করলেন মাহেজাবিন আনমনা হয়ে উঠেছে। জিজ্ঞাসা করলেন, কি ভাবছো? মাহেজাবিন চোখ তুলে তাকালো। মাদাম, আপনি সেদিন জিজ্ঞেস করেছিলেন না আমার অনুশোচনা আছে কিনা? সেদিন হয়েছিল, আজ অব্দি পিছু ছাড়িনি তা। তরুণ মৃত্যুর জন্য নিজেকে দায়ী করছো? দায়ী তো আমি। নেভার মাই চাইল্ড। মাহেজাবিন মলিন হাসে। পলাশ আমার ক্ষোভটা ওই নিষ্পাপ নিরীহ মেয়েটার ওপর ঝেড়েছে। জয় আমি অনেকবার প্রোটেক্ট করেছে আমায়, তাই পলাশ আমার কাছে পৌঁছতে পারেনি। আর তার সবটাই পরোক্ষভাবে তরুষ হয়েছে। সেদিন না আমি পলাশের ডেরায় যেতাম, না শেষ অবধি জয় আমিরের সাহায্য দরকার হতো, আর না তার জের ধরে এতগুলো দিন পর ওই নাজুক মেয়েটা। ইটস ইউর মিসকনসেপশন গার্ল। তুমি তরুর জন্য অতিরিক্ত ট্রমাটাইজ হয়েছো, যে কারণে নিজেকে অপরাধী ভেবে খানিকটা বোঝা কমাতে চাইছো। আমি শুধু ভাবছি জয় আমির কি করেছিল এর প্রেক্ষিতে। মাহেজাবিন ক্ষীণ হাসল। তার কাছে আশা করছেন কি? আপনি কি অধর্ম করতে চান মাদাম? মাদাম মুচকি এসে বললেন, আশা তো তুমিও করেছো, ওর উপর আশা না করা যায় নাকি? মাহেজাবিন ভ্রু কুচকালো। আপনি কি বশীভূত হয়ে পড়েছেন সেই খল লোকটির দ্বারা মাদাম? মিস ক্যাথারিন চুপচাপ চেয়ে থেকে কেবল মুচকি হেসে বললেন, অধর্ম? না, অধর্ম কেন বলছো? জয় আমিরকে এক শব্দে বর্ণনা করবার সাধ্যই আমার নেই। তথাপি সামথিং হ্যাজ ডিসগাস্টিং ফিচার ইন হিম না? ক্যান ইউ ইগনোর দ্যাট? হি ইজ নট জাস্ট এ সিনার বাট অলসো সামথিং মোর। ইউ ক্যানট অ্যাভয়েড হিজ অফেন্স অলসো মাদাম। নন্দালেস। হোয়াট? মিস ক্যাথারিন তাকিয়ে রইলেন। মৃদুহাস্য চেহারা ওনার, সরল শুদ্ধ চাহনি। তরুর লাশ নিয়ে যাবার পর অন্তু সোফাতে বসেছিল। মাগরিবের আজান শেষ হয়েছে তখন। তরুর মা চিৎকার করে কাঁদছিলেন। অন্তু চুপচাপ বসে রইল, তার চোখে পানি নেই।
কিন্তু মস্তিষ্কের পীড়ায় নিঃশ্বাস গ্রহণও অসহ্য হয়ে উঠেছিল। চোখের স্মৃতি অন্তুকে কঠিন ভোগান্তিতে ফেলছিল। পোস্টমর্টম করতে দেয়নি জয়। যে পুলিশ বোঝাতে এসেছে তাদের বাপমা একাকার করে বকে দিয়েছে। শেষে থানার ওসি এলেন, বললেন, দেখো, আইনকে তাদের কাজ করতে দাও। জয় শান্ত স্বরে বলল, আপনার আইনের বহু আগে থাপাই রেখেছি স্যার, আমার কাছে আইনের কথা বললেন না। আমরা যদি বিচার না চাই আমাদের কোনো অভিযোগ নাই। ও ধনের কেস ফাইল হয়েছে, আর 1000টা কেস ফাইলের মতো ওটা জমা রাখেন গা। থানার আলমারিগুলো কিসের জন্য? এরপরে কথা কাটাকাটির কাজটা হামজা করেছে, নয়তো একটা তাণ্ডব শুরু হয়ে যেত। জয়ের ভাষায় দোষ আছে। সে পোস্টমর্টম তো দূর, কোনো তদন্তই করতে চায় না, রিপোর্ট অবধি লেখাতে রাজি নয়। পুলিশ তো আর তা শুনবে না। আর কিছু না করুক, আনুষ্ঠানিকতা দেখাতে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর জুরি মেলা ভার। কবরে তরুর দেহ নামিয়ে যখন এক মুঠো মাটি তুলে জয় তরুর ক্ষতবিক্ষত মুখটার উপর ফেলল, তা ঝরঝর করে পড়ল তরুর বিচ্ছিন্ন দেহটার উপর। জয়ের মনে হলো এটা মাটি নয়, তরুর মায়ার মাঝে এক অন্তরায়, যা লাল ফুল মাটি হয়ে ঝরছে। এই অন্তরালের পিছনে তরু লুকিয়ে পড়ছে চির আরামে, স্বার্থপরের মতো। জয়ের রাগ হলো, সবাই স্বার্থপর। উফ, কেন জয় কেন স্বার্থপর ছাড়া কাউকে পায়নি এই জন্মে? তার মায়ায় মানুষ কেউ নেই কেন? কেউ নেই জয়কে কখনো মায়া ভরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেনি, খা বাপ, এই খাবারটা তোর পছন্দ, তোর জন্য বানিয়েছি। তরু বলতো সে আজ চলে যাচ্ছে, কেউ বলেনি, ও জয়, এত আঘাত কোথেকে পেয়েছিস? আর বাইরে যাবি না খবরদার। এবার থেকে মারপিট করতে গেলে ঠ্যাং নুলো করে ঘরে বসিয়ে রাখবো। অনেক রাতে বাড়ি ফিরলে কারো ভয় ছিল না, যে কেউ হয়তো গম্ভীর স্বরে বলবে, জয়, কোথায় ছিলি এতক্ষণ? জয়ের মা, তোমার ছেলের চালচলন না বদলালে বলে দিলাম, আমার বাড়িতে ওই জানোয়ারের জায়গা হবে না। তরু বলতো, আস্তে আস্তে বলতো, এসব না করলেই না, কাল থেকে কোথাও বের হবেন না। এই আঘাত না শুকানো অবধি কোথাও গেলে। জয় জিজ্ঞাসা করত, গেলে কি? তুই পুচকি আমার কি করবি রে? তরু অভিমান আর ভয়ে চুপসে যেত, তবু চোখে কাতরতা। ওই চোখ বলতে চায়, প্লিজ যাবেন না, আমার কষ্ট হয়। আপনি জানেন না, এসব ঘা দেখে গিয়ে সারা রাত ফোপড়ে কাঁদি আমি। আমার সহ্য হয় না আপনার ব্যথা। মারপিট করবেন না, আর এত শত্রু পয়দা করবেন না। ঠিক মতো নিজের খেয়াল রাখবেন। জয়ের গোসলের গামছাটা, খাবারের প্লেটটা, নোংরা শার্টটা ধুয়ে দেওয়া, জ্বরে পোড়া কপালটা টিপে দেয়া, তাতে সযত্নে জলপট্টি দেবার মায়ার নারীটাকে শেষবার দেখল জয়। আরামে শুয়ে আছে মেয়েটা, আর কোনো কষ্ট নেই ওর। আর জয়ের বিরহ সইতে হবে না তরুকে, সারাদিন অক্লান্ত কাজ করতে হবে না। জয়ের ফরমায়েশ খাটার দিন বুঝি ফুরালো তরুর। জয় আর ধমকে ডেকে বলবে না, এই প্যান্টটা ধুই দিস নি কেন? এখন কার বালটা পরে বাড়ি যাবো আমি? সবকিছুর অবসান ঘটিয়ে কত আরামে শুয়ে পড়েছে দেখো। জয়ের কপালে শিরা ফুলে উঠল, ক্ষোভে চিৎকার করে বলতে ইচ্ছা করলো, স্বার্থপর বান্দির বাচ্চা, চলে যাচ্ছিস। এই টাকা ভয় ভয় চোখে তাকা একবার। আমার দেখ চোখ লাল হয়েছে, গলায় কিছু দলা হয়েছে। সত্যি বলছি, মাল খেয়ে রাস্তায় পড়ে থাকবো, আর বাড়ি ফিরবো না কিন্তু। শেষবার বলছি, তাকাবি না বল? আস্তে করে বল। মন খারাপ আপনার? বল বল। আমার সহ্য ক্ষমতাকে চ্যালেঞ্জ করিস না তরু। আমি কাঁচা, হেরে যাবো এই চ্যালেঞ্জে। তরু, আমার কেউ নেই, আমার ধমক শোনার কেউ নেই, আমার ধমক শোনার কেউ নেই। বাড়িতে মাছ রান্না হলে আলাদা করে ডাবল ডিম ভেজে অমলেট বানিয়ে এনে প্লেটে দেওয়ার কেউ নেই তুই ছাড়া। আমি মাছ খেতে পারি না, ডিমের অমলেট কে বানাবে আমার জন্য? কবরস্থান থেকে ফেরার পথে জয়ের মনে একটা খটকা লাগলো। সে আজ তরুর মুখে মাটি ফেলতে গিয়ে যে আহাজারিটা করে এলো, এটা যেন আগেও কোথাও ঠিক একইভাবে হয়েছে। কেউ একজন এভাবেই করেছে। চোখের সামনে একটা মুখ ভেসে উঠল, কান্নারত এক নারীর মুখ, হাসপাতালের মেঝেতে বসা। চোখ দুটো ঝাপসা থাকায় টের পাচ্ছিল না প্রথমে, পরে স্পষ্ট হলো আরমিন কাঁদছে। আমজাদ সাহেব শুয়ে আছেন, জয় দূরে দাঁড়ানো ছিল। সেদিন দেখেছিল আরমিনকে কাঁদতে। ঈশার আজানের সময় কবরস্থান থেকে ফিরল পুরুষেরা। হামজা এসে বসলো অন্তুর পাশে একটু দূরে, মেঝের দিকে ঝুঁকে বসে দু হাতে মুখ কপালে চেপে ধরে বসে রইল। তরুর ও মা বুক চাপড়ে কাঁদছিল তখন। অন্তু ঠিক হামজার মতোই হাঁটুর উপর ঝুঁকে বসলো। দুজন তখন পাশাপাশি বসা, একই ভঙ্গিতে। হামজা চিন্তিত, অন্তু চাপা ক্ষোভ ও ঘৃণায় ভরাক্রান্ত। অন্তু খুব স্থির শান্ত স্বরে বলতে শুরু করলো, পাপের আগুন সর্বপ্রথম তার জন্মদাতাকে ভস্ম করে। মেয়র সাহেব, আপনাদের পাপ আপনাদেরকে জ্বালিয়ে কাঠ কয়লার ছায়ে পরিণত করবে। মুমতাহিনাও ঠিক এভাবেই তরুর মতো ছটফট করেছিল। আপনারা এগিয়ে যাননি পলাশের হাত থেকে ওকে বাঁচাতে। প্রতিশোধ, কোনো কারণে ওর ভাইদের ওপর প্রতিশোধে এত নিচে নেমে যা,
এত নিচে নামা যায় যদি, যে ছোট্ট মেয়ে রেহাই না পায়? তরুই বা কেন পাবে? সেও তো পাপ করেছে। আপনাদের আশ্রয় থেকে বড় পাপ করেছে মেয়েটা। শাহানা পাটোয়ারির স্বামী যখন জানোয়ারের মতো খাপলে খেতে যেত মেয়েটাকে, তিনি হয়তো দাঁড়ে বসে পাহারা দিতেন স্বামীকে। জয় এসে বসেছিল তখন সোফার অপর পাশে। চুপচাপ দুই ভাই শুনল শুধু অন্তুর ধিক্কার। আমার সম্মান, বাপ ভাই, আমার বিধবা ভাবি, তার জন্মের আগে হওয়া অনাগত সন্তান, কার কার দীর্ঘশ্বাস থেকে বাঁচবেন আপনারা? যে জয় আমির আমার সম্মানকে মানুষের মুখের থুথু ফেলার সামগ্রীতে পরিণত করেছিল, আজ আপনার বাড়ির দুটো মেয়ে সত্যি সত্যি ভ্রষ্টা। আমি তো দুর্বল, যাই করেছি তা বোকামি হয়েছে, অথচ উপরে যিনি খেলেন সেই মহান সত্তার ঘুটির চাল বড্ড নিখুঁত হয়। তিনি ছাড় দেন, ছেড়ে দেন না, আর তিনি ফিরিয়ে দিলে সীমাহীন দুর্ভোগ দেন। কত মায়ের বুক খালি করা ধন আপনার কুটুরিতে খিদের জ্বালায়, পানির পিপাসায়, প্রাণের আকুতি নিয়ে ছটফট করে। তাদের যন্ত্রণার কাতরতার ভার বইতে পারবেন তো? সবে শুরু, এখনো সময় আছে, ফিরে আসুন। আপনার তো পরিবার নেই, তবু যে মানুষগুলোকে নিয়ে একটা পরিবারের মতো করেছিলেন, তারা একে একে সব বিদায় হচ্ছে নৃশংসভাবে। তারা কোথায় এখন? নরকের আগুনে বসে আপনাদের অপেক্ষা করছে না? তৈরি হন সেই মহাক্ষণের জন্য। তবে আফসোস কি জানেন? আপনাদের পাপের দাম এক জনম দুঃখী নিষ্পাপ মেয়ে পরিশোধ করে গেল খানিকটা। রবের বিচার কেন যে এমন হয় বুঝি না, তার খেলার চাল। অন্তু কাঁদেনি, বুকের আগুনে কাঁপছিল শরীরটা, সেই সাথে কম্পিত ঝংকার তোলা গলার আওয়াজ। হামজা জয় কেউ কোনো প্রতিবাদ করেনি, চুপচাপ বসে শুনেছিল দুই ভাই। তরুর লাশ দাফন হয়েছিল বাদ মাগরিব। সকল আনুষ্ঠানিকতা, ইনভেস্টিগেটর, লোকাল পুলিশ, মানুষের ভিড় ইত্যাদি সামলে পাটোয়ারি বাড়ি খালি হলো টানা ৮-১০ ঘন্টা বাদে রাত ১০টার দিকে। জয় রুমে এলো 11:30টার দিকে। অন্তু তখন বিছানার সাথে হেলান দিয়ে মেঝেতে বসা, দৃষ্টি ছাদের দিকে। জয় ওয়ার্ড্রপ, আলমারি, খাটের নিচ, বাথরুমের ফেক ছাদ, তামাম ঘরে কিছু খুঁজে হন্য হলো। জয়কে দেখতে তখন মন্ত্রপুত পুতুলের মতো লাগছিল, যেন কেউ মন্ত্র দিয়ে বশ করে অথবা চাবি ঘুরিয়ে ছেড়ে দিয়েছে। জয় সেই ঘরে পাগলের মতো কিছু খুঁজছে, টুকটাক আওয়াজ বাড়ছিল। জয় উদ্ভ্রান্তের মতো কিছু খুঁজে চলেছে। অন্তু বলল, কি খুঁজছেন? ঘর উলট পালট না করে বলুন আমায়, কি হয়েছে? জয় একবার ফিরে তাকে আবারও খোঁজায় মনোযোগ দিয়ে বলল, ঘরলি আমার চাপড় পাচ্ছি না, কোথায় রাখছিস নাকি? কই রাখছি মনে পড়তেছে না। খুব ক্লান্ত আর কঠিন তার কণ্ঠস্বর। অন্তু অবশ পায়ে উঠে দাঁড়ায়। জয় তখন ড্রয়ার খুলে দুটো ছোট বড় ড্যাগার বের করলো, শার্টের প্রান্ত উঁচিয়ে দাঁত দিয়ে চেপে ধরে কোমরে লুঙ্গির গিট শক্ত করলো। ড্যাগার দুটোর চকচকে মাথা সাদা লুঙ্গির থানে ঘষে মুছে তা গুজলো কোমরে। একটা ছোট্ট স্ক্রুড্রাইভার, এক প্যাকেট ব্লেড, দুটো দেয়াশলাই ইত্যাদি শরীরের বিভিন্ন জায়গায় রাখলো। অন্তু এগিয়ে গিয়ে আলমারির নিচের চেম্বার খুলে একটা কাপড়ের পুটলি বের করে। এটা অন্তুর সেই ওড়নাটা সে পেয়েছিল কয়েকদিন আগে। এর ভিতরে জয় নিজের একমাত্র বিশ্বস্ত সাথীটাকে যত্নে জড়িয়ে রেখে দিয়েছিল, নিজের ব্যবহৃত সেমি অটোমেটিক 9mm ক্যালিবারের পিস্তলটা। অন্তু সেটার ভেতরেই জয়ের ব্যবহৃত আরেকটা প্রিয় অস্ত্র চাপ্পড়টা রেখে দিয়েছে, যা দিয়ে সাধারণত পশুর মাংস ছাড়ানো হয়। জয় এটাকে কী কাজে ব্যবহার করে তা তখনও জানা হয়নি। সেটা বের করে অন্তু নিজের ওড়না দিয়ে অস্ত্রটার ধারালো প্রান্তটা সযত্নে মুছতে মুছতে এনে জয়ের হাতে তুলে দিল। এই নিন। জয়ের মুখের অভিব্যক্তি দুর্বোধ্য, সেখানে কাঠিন্য আছে, সাথে আছে এক প্রকার ঘোর পাগলাটে নেশা। অন্তুর দিকে তাকিয়ে রইল কেমন করে যেন। অন্তু সেদিন অস্ত্রটা জয়ের হাতে যত্ন করে তুলে দিয়ে বলেছিল, যান, পাগলা জানোয়ার বধ করতে যাচ্ছেন জয় আমির। জয়ী হয়ে ফিরুন, আমি অপেক্ষায় থাকবো আপনার বিজয়ের। জয় চাপ্পড়টা দুই ঠ্যাঙের মাঝে চেপে ধরে লাল গামছাটা তুলে গলায় পেঁচালো। এক হাতে চাপ্পড় ধরে অপর হাতে অন্তুর চুলগুলো আলতো হাতে মুঠো করে ধরে কপালে একটা কঠিন ভেজা চুমু খেলো। লাল গামছাটা মুখে মুখোশের মতো করে পেঁচিয়ে শক্ত করে বাঁধতে বাঁধতে বেরিয়ে গেল চুপচাপ রুম থেকে। পরাগকে সেদিন অন্তু জিজ্ঞাসা করলো, আপনি তো রাজন আজগরের বাড়ি মানুষ হয়েছেন, তাই না? পরাগ ঠোঁট বেঁকিয়ে হাসলো। দাসীর ছেলের আর মানুষ হওয়া কি ম্যাডাম? রাজন আজগরের বউ চলে গেছিল বুকের লাথি মেরে। রাজন আজগর শুদ্ধ পুরুষ নয়, তার দ্বিতীয় বিয়ের দরকার নেই, আর সেক্ষেত্রে জায়েজ একটা পুত্র সন্তান হওয়ার সুযোগও ছিল না যে তার উত্তরসূরি হতে পারে। অন্তু বুঝলো, তবু বলল,
আপনি তো ছিলেন উত্তরস্বরী, আপনি হতে কেন পারবেন না? ঔরসের, তার ঔরসেই জন্ম আপনার। সে চরিত্রহীন, তাই আপনার মাকে বিয়ে করেনি। আপনি এত অজ্ঞ নন ম্যাডাম। শোনেননি, রাজারা দাসীর সাথে নষ্টামি তো করতো ঠিকই, কিন্তু সেই সব সন্তানেরা দাস হয়েই রয়ে যেত। সিংহাসনের ভাগ কিন্তু বিয়ে করা রানীর সন্তানদেরই। হাজার হোক, পলাশ রাজনেরই ভাইয়ের ছেলে, ওরই রক্ত। আর আমি দাসীর গর্ভের জারজ সন্তান। আমি দাস হয়ে রয়ে গেলাম পলাশের। আব্বুর স্কুলে পড়তেন আপনি, পড়ালেখা কে করালো? এ কারবার সামলাতে অথবা সহকারী হিসেবে থাকতে পড়ালেখার বেলা দরকার ম্যাডাম। আমাকে পড়ালেখা করানো হলো। আমার মা রূপকথা আর পলাশকে মানুষ করলো নিজের সন্তানের মতো, কিন্তু সেসবের ভিড়ে আমার জন্যই তার সময় থাকতো না। আমি তার আশেপাশে ঘেঁষার সুযোগই পেতাম না। পলাশকে পালা হচ্ছিল ওই বাড়িতে। পলাশ যখন কারবারে হাত দেবে, বড় হয়ে আমি তার দাসবৃত্তি খাটবো, এই তো। অন্তু চুপচাপ শুনছিল। পরাগ মলিন হাসলো। অথচ জানেন ম্যাডাম, আমি রূপকথাকে বোনের মতোই ভালোবাসতাম ছোট থেকেই। কিন্তু রাজকন্যার দাসের ছেলে কি কখনো ভাই বোন হতে পারে? যত বড় হতে থাকলাম, পদে পদে টের পেলাম আমার মা একটা দাসীর সাথে পতিতাও, আর আমি দাস। কলেজ পাশ করার পর ভার্সিটিতে ভর্তি হবার আগে সুন্দর একটা ঘটনা ঘটল। পলার জীবনে খুন আর ধর্ষণ কত করেছে সে হিসাব আমার কাছে নেই, তবে সেইবার সে এক প্রভাবশালীর বউকে তুলে এনে ছিঁড়ে ছুটে খেয়েছিল। ওই কেসটা আর লুকাতে পারা যাচ্ছিল না। তখন কি করলো জানেন? অন্তু বলে উঠল। তার দায় আপনাকে দিয়ে জেলে পাঠিয়ে দেয়া হলো। পরাগ জোরে জোরে হাততালি মেরে পাগলের মতো হেসে উঠল। উফ ম্যাডাম, আপনি যা ব্রিলিয়ান্ট না, আই লাইক ইউ সো মাচ। অন্তু মুচকি হেসেছিল। ভার্সিটিতে আর ভর্তি হওয়া হলো না আপনার? আইনের খাতায় লাল দাগ পড়ে গেল আমার নামের। তারপর আর কি করে? অথচ আমার ইন্টারের রেজাল্ট কিন্তু ম্যাডাম সেই ভালো ছিল। ভালো পাবলিক ভার্সিটিতে চান্স হতে পারত। কত বছর জেলে ছিলেন? 2.5 বছরের মতন। তারপর জামিন করা হলো। ততদিনে আমার কেরিয়ার শেষ। উপস, শালা গোলামের আবার কেরিয়ার দ্যাট। অন্তু কিছুক্ষণ চেয়ে দেখলো পরাগের মিথ্যা হাসির আড়ালে থাকা মলিন মুখখানা। পরে বলল, আপনাকে যখন একজন মৃত মানুষের জায়গা নিতে বলা হলো, আপনি রাজি হয়ে গেলেন অভিনয় করতে? শব্দ করে হেসে উঠল পরাগ। যেখানে পলাশের খুন আর ধর্ষণের দায়ে চুপচাপ জেল খাটতে পেরেছি, পড়ালেখা বরবাদ করতে পেরেছি, তেদার্সে ওর হুকুমে মানুষ খুন করতে পেরেছি, এ আর কি। তাছাড়া আমি আর মা ওদের পারিবারিক দাস। কত কিছু করেছি ওদের জন্য। এই সামান্য অভিনয়টুকু কি এমন? অন্তু মাথা নেড়ে সায় দিয়ে বলল, তবে যাই বলুন, আপনার কথাবার্তা এবং চালচলনে কিন্তু আপনাকে মোটেও মাত্র ইন্টার পাস লাগে না। বেশ উন্নত একটা ব্যক্তিত্ব আছে আপনার। কাজে লাগাতে পারেন, একজন ভালো মানুষ হতে পারেন। প্রশংসা করলেন? উফ, জীবন ধন্য এই পরাগের। ক্ষমা করতে পারেন আপনি আমায়? অন্তু যেন শেষ কথাটা এড়িয়ে গেল। তাতেই বোঝা গেল তার দৃঢ়তা। ক্ষমা এই শব্দটাকে অন্তু এড়িয়ে চলে। সে নিজের আপন ভাইকে ক্ষমা করেনি আজ অব্দি, পরাগকে কেন করবে? প্রশ্নই ওঠে না। তা বুঝে পরাগ হাসলো মাথা নিচু করে। সেদিন সে এগিয়ে যায়নি পলাশের হাত থেকে এক রমণীকে বাঁচাতে। জয়ামির দান মেরে দিয়েছে। তার হাত পা দাসত্বের বেলিতে বাধা না থাকে কি সে যেত? আর এই চমৎকার বুদ্ধিমতী মেয়েটিকে জিতে নিতে পারত কে জানে। অন্তুর সব এড়িয়ে কেবল বলল, চলে যান এসব ছেড়ে ছুড়ে। খেলা শেষ না করে না। অন্তু ভ্রু কুচকাল। খেলা? পরাগ কুটিল হাসলো। পলাশের দাসবৃত্তি আর নয় ম্যাডাম। একে একে গুড়িয়ে চুরচুর করে দেব আজগর প্রপার্টিজের কারবার। এরপর নিরুদ্দেশ হব চিরকালের জন্য। শেষ দেখা হলো আজ, ধরুন আপনার সাথে। অন্তু একটু অবাক হয়েছিল। আপনি কি জয়ামিরকে সহায়তা করেছেন? না করার কি আছে? আমি পলাশের ঘরের শত্রু বিভীষণ। আমি ম্যাডাম অত খারাপ নই। মা চিরকাল দাসীগিরি করে এসেছে, রক্তে তা ছিল আমার। তাই বহু বছর দাস খেটেছি। কিন্তু পড়ালেখা করতে গিয়ে সমাজের সাধারণ স্তরের ভালো মানুষদের সাথে মিশতে গিয়ে বিবেকের ঢাকনা একটু একটু করে খুলে যেত। আমি দেখতে পারতাম না পলাশ আর ওর চাচার এসব কুকর্ম। ওর আদেশ মানতে গিয়ে যেসব করতে হতো তা করতেও বিবেকের দংশনে পড়তাম। এজন্যই তো 2 বছরের জেলটা খাটালো আরো। আর না ম্যাডাম, শেষ পাপটা করলাম এবার। বিশ্বাসঘাতকতা। মাফ না পাই
কিছু মানুষ বেঁচে যাক পলাশের হাত থেকে, এতে যেটুকু পূর্ণ হবে চলবে। অন্তু বুঝেছিল জয় আমির ও হামজাই নয়, শুধু আরও একজন পলাশের পেছনে লেগেছে এবার। কিন্তু জয় আমির শুধুই নিজেকে ধরা দিচ্ছে পলাশের কাছে। লোকটার কি জানের মায়া নেই? পরাগকে পলাশের সামনে সে আনেনি এই ঘটনায়, তা যেন অন্তু নিশ্চিত। কারণ জয় আমির পাপের দায় নিতে খুব পছন্দ করে। পাগল মাতাল লোককে একটু সহায়তা করলে তার জন্য জান হাজির। এইসব লোক ধ্বংস হয় খুব খারাপভাবে, তা জয় নিজেও জানে, তবু কোনো সতর্কতা নেই। অন্তু শেষে আন্দাজে আরেকটা ঝিল ছুঁড়েছিল। আপনাকে কেউ একজন সহায়তা করেছে, সে কে? পরাগ হেসেছিল শুধু। অন্তু বলেছিল, রূপকথা অজগর নামের কেউ নাকি? অন্তুর রসিকতায় পরাগের হাসি চওড়া হয়েছিল। অনেকক্ষণ অন্তুর দিকে নির্নিমেষ তাকিয়ে থেকে বলেছিল, আপনি আবার কোথাও একটা সুচালো ধাক্কা মেরেছিলেন ম্যাডাম। যেই ধাক্কা সামলে উঠতে চেয়েছি, আজ এই মুহূর্তে আবার নড়বড়ে লাগছে নিজেকে। তখনই অন্তু উঠে দাঁড়িয়েছিল এই পর্যায়ে। অথচ আমি বিবাহিতা। মিস্টার পরাগ, এ ধরনের কথা বলাও অসঙ্গত আমার সঙ্গে। জানি ম্যাডাম, আর আপনার এই ব্যক্তিত্বই পুরুষের মরণের কারণ। যে জয় আমিরকে এত কঠিন ঘেন্না আপনার, তবু তার অগোচরে নিজের চরিত্রের সঙ্গে আপোষ নয়। আপনি তাকে মানেন? অন্তু গম্ভীর স্বরে শুধু বলেছিল, আমি সেই বিয়ের খুতবা ও 3 কবুলকে মানি কেবল, আর কিছু নয়। আসি আমি আজ। অন্তু উঠে দরজার দিকে যায়। পরাগ তবু অপলক চেয়েছিল। বুকটা চিনচিন করছে। সে জানে এই নারী আর ফিরে তাকাবে না, তবু চেহারাটা দেখার লোভ সংবরণ করা বড় দুঃসাধ্য। পরাগ জোর করে বসে রইল, সংযমের বাতটাকে শক্ত করে বসে রইল, এগিয়ে গেল না। নারীটিকে বেরিয়ে যেতে দিল। বুক চিরে যাচ্ছে, এই ক্ষত ভরাট হয়ে যাবে। তবে এই মুহূর্তে বড় ভোগান্তিতে ফেলছে। এটা তো বিরহ নয়, প্রবাহ। পরাগ হেসেছিল। অন্তু বেরিয়ে এলে জোরে জোরে শব্দ করে হেসেছিল। রাত 4:30টার দিকে জয় ফিরেছিল সে রাতে। ফজরের আজান শোনা যাচ্ছে দূর মসজিদ থেকে। ঘোর অবরুদ্ধ রাত, আকাশে চাঁদ নেই। চাঁদটা মেঘের আড়ালে লুকিয়ে সে রাতে বোধহয় জয় আমিরকে সুযোগ দিয়েছিল লহু রঙে হাত রাঙাবার খেলায় মত্ত হতে। সেই ভোর রাতে রক্তের শরীর ধুয়ে সদর দরজা পেরিয়ে ঢুকলো জয় আমির। আলতো আধারির সদর ঘরটায় তার চিপচিপে কঠিন অবয়বের পেটানো লুঙ্গি পরিহিত দেহটা লম্বা ছায়া পড়ল। সদর দরজার এপারে এগিয়ে দেয়াল ঘেঁষে রক্তাক্ত চাপড়টা থপ করে ফেলল। ধাতবস্ত্রের ঝনঝনানিতে চমকে উঠল অন্তু। চাপড়টা মেঝেতে পড়ার সাথে সাথে চাপড়ের গায়ে লেগে থাকা রক্ত ছিটিয়ে পড়ল মেঝের সাদা টাইলসের উপর। অন্তু শান্ত পায়ে বেরিয়ে এলো রুম থেকে। জয় আমির ফিরেছে। স্বীকার না করে ফেরেনি দৃঢ় বিশ্বাস অন্তুর। সে জানে জয় আমির স্বীকার করায় ওস্তাদ। ঠিক যেভাবে চায় পরিস্থিতি সেভাবেই প্রবাহিত হয় তার অনুকূলে। এটা জয় আমিরের স্বতন্ত্র বৈশিষ্ট্য অথবা জৌলুস অর্জন। হামজা বসে আছে তখনও সোফাতেই। তার অপেক্ষার অবসান হলো। শান্ত নজর মেলে তাকিয়ে দেখলো বিধ্বস্ত জয়কে। মুখে এক প্রকার তৃপ্তি। খুঁটিয়ে দেখলো জয়ের শরীরে আঘাত আছে কিনা। বোঝা যাচ্ছে না, তবু হামজা জানে জয় শিকারে গেলে আঘাতপ্রাপ্ত হয় না। সে যতবার আঘাতপ্রাপ্ত হয়েছে নিজে সারেন্ডার করে জেচে পড়ে মার খেয়েছে, তবু আইনের কর্মকর্তাদের কাছে নথি স্বীকার করেনি। যা মুখে এসেছে বকে গেছে। উত্তর দেবার সময় একবারও চিন্তা করার অভ্যাস নেই পরিণতি হবে, সামনে কে কি হতে পারে তার সাথে। সেসবের না ধারায় জীবনে আঘাতের কমতির অন্ত নেই দেহে। এই গুণটা জয়ের বইয়ের মাঝে আছে। সব হারাতে রাজি, তবু ভিত নড়তে দেয়া যাবে না। হামজা আস্তে করে বলল, গোসল করে আয় এখানে। চোট পেয়েছিস কোথাও? কথা বলল না জয়। কপালে মাটি, চোখ দুটো শান্ত স্থির। ঘড়ি দেখলো সে চোখ তুলে। হাতের চটের বস্তাটা হাত থেকে ফেলে দিল। এখনো বস্তার নিচ দিয়ে ঘন লাল তরল চুইয়ে চুইয়ে 2-1 বিন্দু মেঝেতে পড়ছে। সাদা ধবধবে লুঙ্গিখানা রক্তে ধুয়ে উঠেছে। মুখে বাঁধা গামছাটা তখন মুখ থেকে নামানো, গলায় ঝুলছে। মুখ গলা হাতের কোনোই অবধি রক্তের ছিটা, তার উপর কাঁচা মাটির আস্তরণ, লুঙ্গিতে মাটি ভরা। গলার লাল টকটকে গামছাটাতেও মাটি, ঘাম, রক্ত। হাতের কবজি অবধি মাটিতে ঢাকা, নখের ভেতর মাটি। খুবলে মাটি খুঁড়েছে বোধহয়। রক্তের সাথে মাটি মিশে একাকার পুরো শরীরটা। চাপ্পড়ের ধারালো দিকটায় শুকনো রক্তের উপর এখনো অল্প স্বল্প আধ জমাট বাঁধা রক্ত। পায়ের চামড়ার স্যান্ডেলটা বস্তাতে বোধহয়। খালি পায়ের গোড়ালির উপর অবধি মাটি। সেই মাটিতেও তাজা রক্ত মিশে আছে। সেই মাটি পায়ের তালু থেকে ঝরে মেঝেতে ছড়াতে ছড়াতে রুমে ঢুকলো। গামছা দিয়ে আরেকবার ঘাম ও রক্তে একাকার মুখটা মুছে গোসলে ঢুকলো। গোসল করে কোমরে গামছা পেঁচিয়ে বের হলো জয়। পা থেকে হাঁটু অবধি পশমে আবৃত, খোলা বুকে পশমে ঢাকা। টপ টপ করে পানি পড়ছে চুল থেকে। চুল মুছতে পারে না ঠিকমতো জয়। পানি তার শরীরে লেগে থাকা মাটি ও রক্ত ধুয়ে নিয়ে চলে গেছে। নিতে পারেনি মুখের কাঠিন্য। তার উপর বিভৎস সেই গায়ে কাটা দেওয়া দাগগুলো। চোখ দুটো লাল, তাতে বুঝি এখনো রক্তের নেশা।
অন্তুর মনে প্রশ্ন জাগে, খুন করলে কি পুরুষদের গোসল করতে হয়? যতবার জয় মারপিট করে ফিরেছে, যত রাতই হোক গোসল করতে দেখেছে। আজ না হয় মাটি ছিল, আগেও দেখেছে গোসল করতে, তখনও শরীরটাও প্রায় ভেজা। কোনো মতে শুধু গামছা পেঁচিয়ে বেরিয়ে এসেছিল। আচমকা এক অকাজ করলো। অন্তুর বুক থেকে এক টানে ওড়না ছিনিয়ে নিয়ে গলায় পেঁচালো। গামছার ধরনের কিছু গলায় থাকলে সেটা বড় তৃপ্তিদায়ক লাগে তার। শরীর ঘামে প্রচুর, তার ওসব ছোটবেলার অভ্যাস। গলায় কিছু না রাখলে চলে না যেন। সেই ওড়না দিয়ে ঘাড় এদিক ওদিক কাত করে ভেজা শরীরটা মুছে লুঙ্গি পরল। হামজা রুমে ঢুকলো। রিমি শুয়ে আছে, শরীরটা ভেঙে পড়েছে মেয়েটার। হামজা কপালে হাত রাখলো, ঠোঁট নাক লাল হয়ে আছে, মুখটা ফোলা ফোলা। অতিরিক্ত কান্না করেছে, ভয় পেয়েছে। জয় যখন বেরিয়ে যাচ্ছিল হামজার সাথে দেখা করে দৌড়ে হামজার কাছে গেছিল। সোফাতে বসা হামজা তখন, রিমি তখন দৌড়ে গিয়ে স্বামীর পায়ের কাছে লুটিয়ে বসলো। হাঁটু দুটো দুহাতের বাহুতে জড়িয়ে লাল চিকচিকে চোখ মেলে জিজ্ঞাসা করেছিল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।